একটা এমপির কাজ কি আপনাদের জানা দরকার। এটা পঞ্চায়েতে নির্বাচন হচ্ছে না, আপনার পঞ্চায়েতের প্রধান কে হবে? সমিতির নির্বাচন হচ্ছে না, সমিতির সভাপতি কে হবে? এটা দেশের নির্বাচন হচ্ছে, পার্লামেন্টে গিয়ে নাগরিকদেরকে কথা বলবে সেই রকম লোককে আমাদের পাঠাতে হবে। আর এটা সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি ভালো করে বুঝে গিয়েছে যে 294টার মধ্যে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে গিয়ে যেভাবে কথা বলছে, যদি আজকে জোট করি আইএসএফ এর পক্ষ থেকে যদি একটা পার্লামেন্টের মধ্যে পৌঁছে যায়, বাকি রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ করে দেবে আইএসএফ একাই। ওরা ভয় পেয়েছে, ওরা ভয় পেয়েছে, সেই জন্য কি জোট হবে না। আরে ভাই পিছনে আস্তে 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 দেয়ালে পিঠ থেকে গিয়েছে। আরে ন্যূনতম তো আমাদের আত্মমর্যাদা আছে না নাই ভাই? আমরা বলেছিলাম কি শেষ পর্যন্ত 7টা, তাও হলো নি। আপনাদের বলে রাখছি, আপনাদের জেনে রাখা দরকার, মাইকের আওয়াজ যাচ্ছে, আমার বামপন্থী বন্ধুরাও শুনছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো 2021 নির্বাচনের কথা আমরা ভুলে যাইনি। দেগঙ্গা আমাদের জেতা সিট ছিল, আমরা সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম, আমাদের ভাগেশ দেগঙ্গা সিটটা পড়েছিল। কিন্তু দুঃখের বিষয় ওই জোটকে ঘোট পাকানোর জন্য ফরওয়ার্ড ব্লককে দিয়ে আবার ঘোষ ঢুকিয়ে দিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি রানাঘাটের একটা সিটে আইএসএফ এর পক্ষে পড়েছিল, সেখানেও ঘোষ দেওয়া হয়েছে। নদিয়া চোপড়াতে সেখানেও ঘোষ প্রার্থী দেওয়া হয়েছিল শুধুমাত্র আমাদের হারাবার জন্য। আমি আপনাদের বলে রাখি, সে খবর তো আমাদের কাছে এসেছিল, আমরা যদি 3টেতেও রাজি হয়ে যেতাম, ওখানে কোন জায়গায় ফরওয়ার্ড ব্লককে দিয়ে, কোন জায়গায় সিপিআই কে দিয়ে, কোন জায়গায় আরএসপি কে দিয়ে আমাদেরকে ঘোষ দিয়ে আমরা যাতে পার্লামেন্টে যেতে না পারি, আমাদের কণ্ঠ যে কণ্ঠতে কোনো টিউনিং নাই, যদি না যেতে না পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করত। তার উদাহরণ তো দেগঙ্গাতে ভাই আমরা প্রার্থী দিয়েছিলাম, ভাগে আমাদের পড়েছিল, তাদের ভাষায় সিট অ্যাডজাস্টমেন্ট, কিন্তু দুঃখের বিষয় সংযুক্ত মোর্চা বলছে আবার কি বলে সিটের ভাগাভাগি হয়েছিল। তার জবাব আপনারা দেবেন, আমি নতুন করে দেবার দরকার নেই। কিন্তু কি হয়েছিল, আমরা দেগঙ্গাতে আইএসএফ প্রার্থী দেবে, আইএসএফ প্রার্থী দেওয়ার পরেও ফরওয়ার্ড ব্লককে দিয়ে দিল। ফরওয়ার্ড ব্লক কত ভোট পেয়েছিল জানেন? জেনে রাখা দরকার, 2200 সম্ভবত ভোট পেয়েছিল। কিন্তু পারসেপশন কি করলো যে ভোট কাটাকাটিতে নাকি অমুক দল জিতে যাবে, সংখ্যাগরিষ্ঠ ভোটটা কোথায় গেল? চলে গেল। আমরা প্রায় 67,000 ভোট পেয়েছিলাম। যদি ঠিকভাবে লড়াই হতো, ঐক্যবদ্ধভাবে লড়াই হতো, দেগঙ্গা সিটটাও আমরা বার করতে পারতাম। দুঃখের বিষয় এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে। আমি একটা কথা বলে যাচ্ছি, অনেকের রাগ হতে পারে, কিছু করার নাই, আমার বলতে বাধ্য হচ্ছি। একটু খোঁজ নিয়ে দেবেন আনাচে কানাচে, যে সমস্ত বামপন্থী বন্ধুরা আছেন, লিডার গোছের আছেন, যে সমস্ত কংগ্রেসের বন্ধুরা আছেন যারা লিডার আছে, একটু তাদের প্রতি ফলো রাখবেন। সকালবেলা পর্যন্ত, সূর্য আগে পর্যন্ত এরা বামপন্থী থাকে, সবাই নয়, এদের মধ্যে অনেক ঘাপলা মেরে বসে আছে। সূর্যাস্তের আগের পর্যন্ত এরা কংগ্রেস থাকে, সূর্যাস্তের পরে এরা রাতের অন্ধকারে কেউ তৃণমূল হয়ে যাচ্ছে, কেউ বিজেপি হয়ে যাচ্ছে, কেউ আরএসএস হয়ে যাচ্ছে। এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন, সাবধানে আপনারা থাকবেন। কেন জোটটা হলো না? দেখছি কি মলি সাহেব পড়া মানুষ, পীরের ঘরের ছেলে, এ আর কি বলতে, একটা জিতে গেছে জিতে গেছে এরকম একটা ভাব। তারাই প্রচার করছিল ভিতর থেকে, ওর কদিন উইকেটটা থাকবে, তৃণমূলে চলে যাবে। কিন্তু যতদিন যাচ্ছে আপনাদের ভরসা, দোয়া, আশীর্বাদে, আমার আদিবাসী মায়ের দোয়াতে আশীর্বাদে, আমার হিন্দু মায়ের দোয়া আশীর্বাদে, যে মায়ের ছেলের চাকরি চুরি হয়েছে, যাই মায়ের ছেলে গলা পাঠাচ্ছি, সেই দিয়ে কর্মচারীদের দোয়া আশীর্বাদে দিনের পর দিন আইএসএফ এক দৃষ্টান্ত স্থাপন করছে বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে। সারা রাজ্যের মানুষ আইএসএফ এর দিকে তাকিয়ে আছে, শুধু ভয় পাচ্ছে, এখন আসতে পারছে না কেন সমস্ত শ্রেণীর মানুষ? কারণ কি বলুন তো, যদি অত্যাচার হয় তারা অপেক্ষায় আছে। আপনাদের বলি, পার্লামেন্টে শ্রীরামপুর থেকে আপনারা পাঠান, আমি আপনাদের বলছি 2026-এর আগে জনসংখ্যা নিরিখে, অর্থাৎ মেম্বারের নিরিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওই 100 বছরের দল, ওই 60 বছরের দল, 125 বছরের দলের কেউ ছাপিয়ে যাবে, দায়িত্ব নিয়ে আমি বলছি। শুধু অপেক্ষায় আছে, আমাদের কণ্ঠ পার্লামেন্টে যাবে কি করে, একটা হেভি অংশের মানুষ অপেক্ষায় আছে। এটা কিন্তু অনেকে বুঝতে পেরে গিয়েছে, জোট করা যাবে না, সবাই ভেগ ধরছে। কদিন আগে দেখছিলাম আমার অনেক বন্ধুরা, এখন যদিও শত্রু নয়, এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচে আছি আমরা, শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার মাহফিলের ছবি দিচ্ছে, দেবাংশুর গ্রেপ্তার মাহফিলের ছবি দিচ্ছে,
অবশ্যই দুটোকে আমরা ধিক্কার জানাচ্ছি। কিন্তু ফুরফুরা শরীফে গেলে এইরকম করে ভোট চাইতে হবে কেন ভাই? কেন বুঝতে পারছেন না? বুঝতে হবে এখানেও সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়। নবাবপুরে গিয়ে এরকম ভাবে ভোট চাইছে কেন ভাই? আরে আপনি এরকম ভাবে আসুন না, ভালো লাগলে ভোট আপনাকে দেবে। আপনি দেবংশু আর শুভেন্দু অধিকারীকে পিছিয়ে গেলেন না তো, তার সাথে আপনি রেসারেসি করছেন। আর আপনি বলছেন আপনি ধর্ম নিরপেক্ষ, ওরা খারাপ আপনি ভালো। সব পাখি মাছ খাচ্ছে আর মাছ না খাওয়ার দোষ হচ্ছে। এখন আমাদের কাজ কি করতে হবে? নেট দিয়ে দিতে হবে। কি নেটটা? কি পুকুর বা মাছ যেন ওই পাখি না আর আসতে পারে, নেটটাই হচ্ছে খাম। আইএসএফ আপনি আমার ভোট নেবেন, আপনি আমার ভোট নেবেন, আর আমি যখন নেতৃত্ব হতে চাইছি পছন্দ হচ্ছে না। আমরা কাদেরকে প্রার্থী করিনি, আমার আদিবাসী সমাজ থেকে তুলে নিয়ে এসেছি। আমরা আদিবাসী সমাজ থেকে নিয়ে এসেছি একজন অধ্যাপক। কারণ কেন আমি দেখেছি, আমি তো বিধানসভার সদস্য প্রায় 2.5-3 বছর হতে চলেছে। আমি তো ভেতরে সব নাটকগুলো দেখি, দুঃখ লাগে আমাকে। জলনামী জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে। সেখানে পশ্চিমবাংলার বিধানসভায় যে সমস্ত আদিবাসী সমাজের বিধায়করা আছেন সেই অর্থে শব্দ খরচ করেনি, সেই নওশাদ সিদ্দিকীকে বলতে হচ্ছে। আমি দেখেছি দলিত সমাজ তথা এসসি সমাজের বিধায়কগুলোকে, আর এসসি সমাজের এসসি কোটার যে সমস্ত চাকরিগুলো আছে নন এসসিরা খেয়ে নিচ্ছে, কাউকে প্রতিবাদ করতে দেখলাম না। সেই প্রতিবাদ করতে হচ্ছে কাকে? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকীকে করতে হচ্ছে। অর্থাৎ পেছনে টিউনিং করা আছে। আপনারা যদি আমাদের সুযোগ দেন, যেমন বিধানসভার মধ্যে আপনাদের হয়ে সওয়াল করছি, আগামী দিনে এখানে সারিয়ার ভাইকে আগামী মে মাসের 20 তারিখে যদি খাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের কাছে আমি দায়িত্ব নিয়ে বলছি পেছনে কোনো টিউনিং থাকবে না। আমার সারিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে জলনামী জঙ্গলের অধিকার থেকে শুরু করে এসটি/এসসি সার্টিফিকেট থেকে শুরু করে মাইনরিটিদের হয়ে কথা থেকে শুরু করে ফুরফুরা শরীফ সহ যে সমস্ত রেল মানচিত্রে আটপুরকে ঢোকানোর কথা বলেছি আমরা, সেই আওয়াজ পার্লামেন্টে তুলবে। আমাকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা অবাক হয়ে যাবেন, ফুরফুরা শরীফে রেলের মানচিত্রে 3টে লাইন আছে, বারুইপাড়া থেকে, তারকেশ্বর থেকে আর ডানকুনি থেকে। কিন্তু দুঃখের বিষয় এই তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতির ফলে আমরা একটাও লাইন পেলাম না। আমরা রাজ্য সরকারের কাছে শুধু নয়, আমরা কেন্দ্রীয় রেলওয়ে মিনিস্ট্রিতে চিঠি করেছিলাম। শুধুমাত্র রেলের এক্সটেনশন ফুরফুরা শরীফ নয়, আর একটা ধর্মস্থান আছেন আটপুর ধর্মস্থানে, লাইনটা ফুরফুরা শরীফ থেকে এক্সটেন্ড করে আটপুর পর্যন্ত করা হোক। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, যে আমরা সব জায়গায় আমরা বৈচিত্র্যের কথা ভাবি। কিন্তু দুঃখের বিষয় পার্লামেন্টে গিয়ে 3 বার গিয়েছেন উনি। অর্থাৎ 15 বছরে কত টাকা একটা এমপির হাতে আসে জানেন? জেনে রাখা আপনাদের দরকার। 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি, আর 3-25 75 কোটি। কিন্তু 75 কোটি টাকা আসেনি, কারণ ওই মমতা ব্যানার্জির মতো, ওই শুভেন্দু অধিকারীর মতো মিথ্যার আশ্রয় নিয়ে নওশাদ সিদ্দিকীরা রাজনীতি করেনি। আপনাকে বলে রাখি, কোভিড পিরিয়ডে এমপিদের কিছু টাকা বন্ধ রেখেছিল। আমি ধরছি 70 কোটি। তাহলে 70 কোটি টাকা যদি শ্রীরামপুর লোকসভার মধ্যে ঠিকঠাক খরচ হতো, তাহলে শ্রীরামপুর মানুষের এই এত রাত্রে এইখানে ভিড় করার প্রয়োজন হতো? একটু বলুন, আওয়াজ দেন। অসুবিধা হচ্ছে নাকি শুনতে? বলুন, শেষ করে দেবো। হতো? টাকা লুট হয়েছে, কাজ হয়েছে, 70 কোটি দেখিয়ে দেবে। কিন্তু 30%, 40% কোথায় গেছে? ঘুরে আবার পাশেই তো বাড়ি আছে ভাই, বাড়িটা কালীঘাটের পাশেই আছে, তো ওই কালীঘাটই বাড়ি আছে, ওখানে পৌঁছে গিয়েছে। তাই এমন এক এমপিকে আপনারা এমপি করে পাঠান, এমন এক প্রার্থীকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে। তখন আপনাদের সামনে বলে যায়, আমাদের সারিয়ার ভাই কন্টেস্ট করছেন, ওনার টোটাল হিসাব আমরা কিন্তু ফাইল করে রাখছি। ওনার ইনকাম কত, খরচ কত, বছরে কি থাকেন, টোটাল বায়োডাটা নয়, সরি আপনার কি বলে ওটাকে, আমরা যেগুলো রিটার্ন, আইটি রিটার্ন আমাদের অফিসে আমরা ফাইলে জমা করছি। আপনারা জিতাবেন। প্রতি বছরে সারিয়ার ভাইয়ের কাছ থেকে আমরা কি করব, কত ইনকাম করেছেন, কত খরচ করেছেন,
কি করেছেন প্রতি বছরের আমরা ওখানে জমা রাখবো। যদি দেখি আয়ের বহির্ভূত ইনকাম ওই পার্সেন্টেজ খাওয়া টাকা হয়েছে, আপনাদের সামনে বলছি আমরা দলে তাকে রাখবো না। আপনাদের অনুমোদন নিয়ে আমরা বলবো আপনি অনেক কাজ করেছেন, আপনি চলে যান। এই দায়িত্বটা মমতা ব্যানার্জি দিতে পারবে? আমরা দায়িত্ব নিচ্ছি। বুঝে আসছে নাকি না বুঝতে পারলেন না কি বললাম? ছিল ভ্যান চালক, ছিল একটা উকিল অ্যাডভোকেট, এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে ওই বকলমে তোলা তুলে হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। একটা এমপির কাজ হচ্ছে এই লোকসভার মানুষের, এখানে কত মানুষ আছে, কটা বাজে, এখানে কত মানুষ আছে? 15 লক্ষ 16 লক্ষ, 15 লক্ষ 16 লক্ষ মানুষ আছে তো ভাই। এই মোদিজির গ্যারান্টির কথা বলছে, আমি একটা মোদিজির গ্যারান্টির কথা বলবো, শুনে যাবেন। হ্যাঁ, আর দিদির ওয়ারেন্টির কথা বলবো, দুটি মুখ থুবড়ে পড়েছে। তো এই লোকসভাতে কত মানুষ আছে? প্রায় 20 লক্ষ মানুষ আছে, ভোটার 15-16 লক্ষ। আচ্ছা, এই 15-16 লক্ষ ভোটার যদি পার্লামেন্টের সামনে গিয়ে বলে আমার এই শিক্ষার ব্যবস্থা চাই, আমার স্বাস্থ্যের মানুষ মানে স্বাস্থ্য কেন্দ্র চাই, আমার বাস রুট চাই, আমার রেল রুট চাই, আমার ওই চাই, যেগুলো ভ্যালিড ডিমান্ড, যদি 16 লক্ষ মানুষ যে বলে, ক বছর লাগবে ভাই শুনতে? কতশো বছর লাগবে বলা মুশকিল। তাহলে সেই জন্য কি হয়েছে, একটা জনপ্রতিনিধিকে পাঠানো হবে এই 16 লক্ষ মানুষের মধ্যে। ভারতবর্ষে এই লিমিটেশন ছিল 10 লক্ষ, ওটা বেড়ে এখন 16 লক্ষ হয়ে গিয়েছে, 15 লক্ষ 14 লক্ষ, অর্থাৎ 10 লক্ষের উপরে চলে গিয়েছে। সারা দেশে 543 জনকে আমরা ভারতীয়রা ভোট দিয়ে সংবিধানের 341 নম্বর ধারা অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে ভারতীয়রা ভোট দিয়ে পাঠাচ্ছি। কেন? আমার সর্বপ্রথম কাজ কি হবে একটা এমপির? আমাদের এই নির্বাচনী ক্ষেত্রে চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ যেইগুলো আছে সেইগুলো কি করা, পার্লামেন্টে তুলে ধরা। পার্লামেন্টে তুলে ধরবেন, যেই প্রধানমন্ত্রী হোক না কেন, যে ডিপার্টমেন্টাল মিনিস্টার হোক না কেন, তাদের কাজ কি হবে সেটাকে নোট ডাউন করে এই সমস্যাগুলো সমাধান করা। দ্বিতীয় কাজ কি, পার্লামেন্টে যে বিলগুলো আসে, ওই পুঁজিপতিদের পক্ষে যদি যেমন কৃষক বিল এসেছিল তার বিরোধিতা করা, সিএ নিয়ে এসে বিভাজনের রাজনীতি করছে, মানুষে বিভেদ করার চেষ্টা করছে, স্বল্প মূল্যে না আপনার শ্রমিক ক্রয় করার চেষ্টা হচ্ছে ওই সিএ এর মাধ্যমে, এনআরসির মাধ্যমে। সময় আসলে বুঝতে পারবেন, যদি বিরোধিতা না করেন ঐক্যবদ্ধ হয়ে, বুঝতে পারবেন এনআরসি কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যেতে চাইছে। তো এইগুলো করার যখন পার্লামেন্টে পাস হয়, কাজ কি থাকবে? সেখানে পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও সেলফি তোলা নয়, ওই বিলের বিরোধিতা করা। আর কি কাজ হয়? নতুন কোন আইডিয়া আসলে সেই আইডিয়াকে ওই স্পিকার স্যারের মাধ্যমে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বা প্রাইম মিনিস্টারকে অ্যাড্রেস করা। এটা তো এমপিদের কাজ। দুঃখের বিষয়ের পরিবর্তে কি করছে, কে উপরাষ্ট্রপতিকে খিল্লি করছে, কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে খিল্লি করছে, কে আমাদের দেশের রাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করছে। এক কথায় নাটক করছে, না নাট্য মঞ্চ হিসাবে সেটাকে ব্যবহার করছে। তাই আমরা ইতিপূর্বে আমাদের এই জগৎবল্লভপুরের মানুষেরা, শ্রীরামপুরের মানুষেরা, আমার দাদু থেকে শুরু করে আমার পর্যন্ত 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম, আমাদের কিছু লাভ হলো না। লাভ কাদের হচ্ছে? ওই দাদা দিদিদের লাভ হচ্ছে। আর এনাকে 3 বার পাঠিয়েছি। সময় এসেছে এই 17 বার ভোট দিয়ে আমরা ব্যক্তিগত নয় সমাজের জন্য চাইছি, কিছু ডেভেলপ করতে পারেনি। এবার আসুন আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আগামী মে মাসের 20 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে জিতিয়ে পার্লামেন্টে পাঠান। এই 17 বার জানা এই শ্রীরামপুরবাসীর জন্য আওয়াজ উঠেছে, একবার 5 বছরের জন্য গিয়ে তার থেকে কয়েক গুণ বেশি আওয়াজ তুলবে, মানুষের চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে তুলে ধরবে। আমি ভাঙড়ের বিধায়ক, আমি এখন রিপিট করছি ভাঙড়ের দাবি নিয়ে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্পোর্টস কমপ্লেক্স, লাইব্রেরি, রাস্তা, বাস, খালের উপরে কংক্রিটের বাঁধ, হিমঘর হয়ে গেছে। আমি এখন রিপিট করছি, দাবি আওয়াজ উঠছে। কিন্তু অপদার্থ হিংসুক সরকার। নওশাদ সিদ্দিকী তৃণমূলে গেলে লুফে নেবে, কিন্তু নওশাদ সিদ্দিকী মানুষের কথা বলছি পছন্দ হচ্ছে না। কিন্তু ওদের শোনার অভ্যাস চলে গেল, আমার তো বলার অভ্যাস ছাড়বো না। আমি তো বলতে এসেছি ভাই, এই বলার জন্য জেল খাটলাম 42 দিন। আপনাদের নাসির মাস্টার মশাই আছেন,
মাস্টার সাহেবদেরকে হয়তো অ্যারেস্ট করে নিত, 42 দিন জেল খেটেছি মানুষের হয়ে কথা বলার জন্য। আমার পাশের বাড়ির রাম কাকার ছেলে ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আমাকে হিন্দু মুসলমান করতে হবে, আমি পারবো না। আমার পাশের বাড়ি রহিম চাচার ছেলে চাকরি পাবে না, বসে ধন্না দেবে, আমাকে হিন্দু মুসলমান করতে বলবো, আমি পারবো না। এই রাম কাকার জন্য, রহিম চাচার জন্য আওয়াজ তুলবে, তাতে যদি 4 বার কেন, 420 দিন কেন, 4 বছর জেলে থাকতে হয়, আমি ছাড়তে প্রস্তুত আছি। মানুষের জন্য আওয়াজ তুলবো। শুধু আমাদের বোঝানো কি হচ্ছে, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও দলিত, ও আদিবাসী, আর কতদিন হবে ভাই? 75 বছর ধরে তো আমাদেরকে এই শিখাচ্ছি, আমাদের মধ্যে এই বিষ তোমরা ঢুকাচ্ছ না। পার্লামেন্টের মধ্যে গিয়ে আমরা কাদের পাঠাতে চাইছি? অধ্যাপক বাপি সরেনকে। কারণ যে একজন আদিবাসী সমাজের শিক্ষিত লোক। আমরা পার্লামেন্টে কাকে পাঠাতে চাইছি? যার চাকরি শুরু গিয়েছে, মায়ুদ্দিন আহমেদ মাহিদাকে তমলুক থেকে পার্লামেন্টে পাঠাতে চাইছি। কারণ ও জ্বালাটা বুঝতে পারবে, ওর হয়ে চাকরি চোর, চাকরি যারা চুরি করেছে, যাদের চাকরি গিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলবে। আমরা কাকে পাঠাচ্ছি? অধ্যাপক অজয় কুমার দাসকে, আদিবাসী দলিত সমাজের, যিনি মানুষের হয়ে সওয়াল করবে।